মেয়েরা আগের দিনের পড়াটা নিশ্চয়ই তোমরা করেছো। কঠিন, তরল, গ্যাসীয় 3 রকম পদার্থের মূল ভৌত অবস্থার কথা বলেছিলাম। আশা করি তাদের অণুগুলো কিভাবে থাকে, কিভাবে তাদের সজ্জারীতি, সেটা আমরা পরিষ্কার করেছিলাম আগের দিন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা একটু এই দিকটায় দেখি তো, আমরা কি এই পদার্থটাকে চিনতে পারছি? কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, এটা খানিকটা খাবার নুন নেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে জানি খাবার নুন মানে কিন্তু আসলে একটা যৌগিক পদার্থ। সেই যৌগিক পদার্থটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার আমি যদি এই সোডিয়াম ক্লোরাইডের দেখছি যে এটা তো একটা পদার্থ নয়, মানে এখানে দেখো অনেকগুলো ছোট ছোট দানা 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 রয়েছে। দেখো এইখানে আমি যদি একটা যে কোনো দানাকে আমি যদি একটু আলাদা করে নিই, আমি ধরো এই একটা দানাকে আমি এখান থেকে আলাদা করে নিলাম, একটা দানা বা এই একটা দানা, আমি যদি এটাকে একটু তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে যে এর কিন্তু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, ঠিক আছে? এই একটা দানার কিন্তু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, ঠিক আছে? তাহলে এই যে দানাদার যে পদার্থগুলো, যাদের কিনা নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে, যে সকল কঠিন পদার্থগুলো, তাদেরকে আমরা বলছি কেলাস, ঠিক আছে? এই নুন বা সোডিয়াম ক্লোরাইড আমরা কি করেছি, আমরা বাজার থেকে কিন্তু কিনে নিয়ে এসেছি, কিন্তু আমরা পরীক্ষাগারেও কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে পারি। তাহলে কার সঙ্গে কার বিক্রিয়া করাতে হবে? আমাকে ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করাতে হবে ক্লোরিন গ্যাসের, ঠিক আছে? আমি একটু দেখাই, আমি এই বিক্রিয়াটা কিন্তু আমাকে সেখানে করাতে হবে। সোডিয়ামের সঙ্গে ধাতব সোডিয়াম, তার সঙ্গে আমার যদি এখানে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করাই, তাহলে তৈরি হবে পরীক্ষাগারে NaCl, ঠিক আছে? এখানে এটা ব্যালেন্স করে দিতে হবে, 2Cl আছে, তাহলে এখানটা হবে 2NaCl, আর 2Na আছে, তাহলে এটা হবে 2Na। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু ঘটাতে হবে, যেখানে সোডিয়ামটা ধাতব মানে কঠিন অবস্থায় আছে, ক্লোরিনটা আসছে গ্যাসীয় অবস্থায়, এই দুটোর মধ্যে বিক্রিয়া হয়ে সোডিয়াম ক্লোরাইড কঠিন এবং কেলাসাকার পদার্থটা তৈরি হচ্ছে। এবার আমরা এইটা কি করে আমরা সোডিয়াম ক্লোরাইড তৈরি করলাম পরীক্ষাগারে, সেটা তো জানলাম যে কী কী মৌল নিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। এবার আমরা নুনের কয়েকটা ধর্ম নিয়ে একটুখানি আলোচনা করি। এবার দেখো, এই সাধারণ লবণটা কিন্তু আমরা দেখব যে সাধারণ উষ্ণতায় কিন্তু ওটা গলে না। পরীক্ষা করে দেখা গেছে এর গলনাঙ্ক, মানে যেই নির্দিষ্ট উষ্ণতায় এটা গলে, সেই উষ্ণতাটা কিন্তু অত্যন্ত বেশি, ঠিক আছে? এই উষ্ণতাটা কিন্তু অত্যন্ত বেশি, প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নুনকে গলিয়ে আমরা তরল পদার্থে রূপান্তরিত করতে পারি, মানে পাবো গলিত সোডিয়াম ক্লোরাইড। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে বর্ষাকালে যে খাদ্য লবণটা হলে ভেজা ভেজা লাগে, সেখানে কি নুন গলে যাচ্ছে না? না, সেটা কখনোই নুন গলে যাচ্ছে না। এর কারণটাও তোমরা কিন্তু অলরেডি ক্লাস 7-এ জেনে গেছো। এখানে বলা হয়েছিল যে লবণ, সাধারণ লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, এখানে কিন্তু আরও মানে খাবার নুনের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড ছাড়াও কিন্তু আরও দুটো যৌগ মিশে থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার ওই দুজন কি করে, বাতাস থেকে জলীয় বাষ্প শোষিত করে সেই শোষিত জলে দ্রবীভূত হয়। এই জন্য বর্ষাকালে খাবার নুন ভেজা থাকে, ওই ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উপস্থিতির জন্য। কিন্তু আমি যদি একেবারে সোডিয়াম ক্লোরাইডকে একেবারে আমি বিচ্ছিন্ন অবস্থায় নিয়ে আমি যদি উত্তপ্ত করি, তাহলে এটা 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই সোডিয়াম ক্লোরাইডের দানাগুলো গলে তরলে রূপান্তরিত হবে। এবার বিজ্ঞানীরা আরও পরীক্ষা করে দেখলেন যে এই গলিত সোডিয়াম ক্লোরাইডের ভেতর দিয়ে বিদ্যুৎ পাঠানো যাবে, মানে এটা তড়িৎ পরিবহন করে। দেখো, ধাতু, আমরা জানি যে সব ধাতুগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে। আমরা ধাতু কী করে তড়িৎ পরিবহন করে সেটাও নিশ্চয়ই আমরা এর আগে তোমরা ধাতু অধাতু এতে পড়েছো, তোমরা ক্লাস 7-এও পড়েছো যে আমরা তড়িৎ বর্তনী বানিয়ে পরীক্ষা করতে পারি। তড়িৎ বর্তনীতে কী থাকে? ব্যাটারি থাকে, বাল্ব থাকে, তার থাকে। এবার সেই তারটাকে যদি আমরা মুক্ত বর্তনী করে আমরা যদি সেই দুই প্রান্ত আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডে ডুবিয়ে দিই, ঠিক আছে, তখন আমি দেখব যে বাল্বটা কিন্তু জ্বলে উঠেছে। ঠিক যেভাবে ওই তার দুটোকে আমি যদি একটা ধাতব পদার্থের দুই প্রান্তে
আমি স্পর্শ করাই তখনও দেখা যাবে যে আলো জ্বলে উঠেছে। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তড়িতের পরিবহন হচ্ছে। তাহলে ধাতুও তড়িৎ পরিবহন করে, এখানে গলিত সোডিয়াম ক্লোরাইডেও তড়িৎ পরিবহন করে। আবার সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি জলে গুলে নিই, এটাকে গলিত করলাম না, আমি সোডিয়াম ক্লোরাইডখানটা জলে দ্রবীভূত করে নিই, এটা জলে দ্রবীভূত হয়। তোমরা জানো আমরা গরমকালে কম বেশি সবাই নুন চিনির জল খুব খাচ্ছি, তাহলে সেইখানে নুন তো জলে দ্রবীভূত হয়, এবার জলে দ্রবীভূত অবস্থাতেও কিন্তু তড়িৎ পরিবহন করে। তাহলে তড়িৎ পরিবহনও করছে কিভাবে? তড়িৎ পরিবহন করা, কোনো কিছুর মধ্যে দিয়ে তড়িৎ যাওয়া মানে হচ্ছে কিন্তু কোনো আধানযুক্ত কণার চলাচল। যেমন ধাতুর ক্ষেত্রে যদি তড়িৎ পরিবহনের কারণটা ধরি, সেখানে কিন্তু ইলেকট্রনের চলাচল হচ্ছে ওই ধাতুর তড়িৎ পরিবহনের কারণ। তাহলে গলে যাওয়া সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বা জলীয় দ্রবণে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে বিদ্যুৎ চলাচল কি কোন আধানযুক্ত কণার মাধ্যমে ঘটে? সেখানেও কি ইলেকট্রনের ভূমিকা রয়েছে? না, সেখানে কিন্তু ইলেকট্রনের চলাচলের জন্য এই তড়িৎ পরিবহনটা ঘটছে না। আমরা এর আগে ক্লাস 7-এ তোমরা একটা জায়গা একটুখানি বোধহয় আমরা পড়েছি, আমরা একটু মনে করে দেখি, আমরা কিন্তু আয়ন তৈরি শিখেছিলাম, আমাদের মনে আছে কিনা দেখো। এই যে ধরো একটা মৌলের পরমাণু, সে কিন্তু এরকমভাবে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। আমরা জানি যে নিউক্লিয়াস থাকে পরমাণুর মাঝখানে, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি থাকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। এবার সেই ইলেকট্রনগুলো যদি একটা কোনো মৌলের পরমাণু যদি ছেড়ে দেয়, তখন কি হবে? সেখানে কিন্তু আয়ন তৈরি হয়ে যাবে। আবার যদি কোনো মৌলের পরমাণু যদি সেই বর্জিত ইলেকট্রনকে যদি গ্রহণ করে, ইলেকট্রন যদি নেয়, তাহলেও কিন্তু সে আয়নে পরিণত হবে। তাহলে এই দুই ক্ষেত্রে কিন্তু দুরকম আয়ন তৈরি হবে। ইলেকট্রন ছাড়লে সেখানে ক্যাটায়ন তৈরি হবে, ইলেকট্রন নিলে সেখানে অ্যানায়ন তৈরি হবে। তাহলে এখানেও কিন্তু আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই Na+ আর Cl- আয়ন কিন্তু থাকবে নুনের মধ্যে, ঠিক আছে। এবং বিদ্যুৎ পাঠাবার যদি আমি ব্যবস্থা করি, তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড বা গলিত তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে এই ক্যাটায়ন আর অ্যানায়ন মানে এই আয়নগুলোই কিন্তু জলীয় দ্রবণের মধ্যে তড়িৎ পরিবহন করে। এবার আমরা একটু দেখে নিই যে সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে তৈরি হলো। দেখো এখানে বলেছি যে পরমাণু ইলেকট্রন ছাড়লে ক্যাটায়নে পরিণত হবে এবং ইলেকট্রন নিলে সে অ্যানায়নে পরিণত হবে। এবার আমরা চলে আসি একটু সোডিয়াম পরমাণুর গঠনটা। দেখো সোডিয়াম পরমাণুর গঠনের ক্ষেত্রে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, সোডিয়াম পরমাণুর হচ্ছে প্রোটন 11টা থাকে, ইলেকট্রন থাকে 11টা। নিস্তড়িত পরমাণুতে প্রোটন ইলেকট্রন সমান সংখ্যাতেই থাকবে। নিউট্রন থাকে 12টা। তাহলে আমরা এখানে সেভাবে এঁকেছি নিউক্লিয়াস এটা, তার মাঝখানে দেখো এখানে প্রোটন হচ্ছে 11টা, এখানে এটা নিউট্রন 12টা। এবার কক্ষপথগুলো দেখো, প্রথম কক্ষে থাকছে 2টো ইলেকট্রন, একটা 2টো, পরের কক্ষে থাকবে এখানে 8টা, তারপরের কক্ষে 1টা। এবার সোডিয়াম পরমাণু কি করলো, এই বাইরের কক্ষে যে একটা ইলেকট্রন ছিল ওইটাকে ও ছেড়ে দিল। আমি লিখেছি একটি ইলেকট্রন ও ছেড়ে দিল। দিতে কি হলো, তাহলে এই ইলেকট্রন বেরিয়ে গিয়ে ওর ইলেকট্রন সংখ্যা এখন হয়ে গেল 11 - 1 = 10। প্রোটন সংখ্যা কিন্তু 11টাই রয়েছে, নিউট্রন সংখ্যা কিন্তু ওর যা ছিল তাই রয়েছে, মানে 12টাই রয়েছে। তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে ওর ইলেকট্রন বিন্যাসটাও দেখো হয়ে গেল কি 2, 8। এই বাইরের কক্ষের ইলেকট্রনটা আর নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে গেল। হ্যাঁ, তাহলে আমরা দেখছি ধনাত্মক চার্জযুক্ত কণার আধিক্য হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু তৈরি হয়ে গেল Na+ আয়ন, যেটাকে আমরা বলছি একটা ক্যাটায়ন। Na+ একটা ক্যাটায়নের উদাহরণ। এবার একইভাবে আমি যদি ক্লোরিন পরমাণুর গঠনটা একটু দেখি, দেখো ক্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যাও 17। নিস্তড়িত পরমাণুতে দুটো সমান থাকবে প্রোটন আর ইলেকট্রন। নিউট্রন সংখ্যা হচ্ছে 18। এইবার আমি এইখানে দেখছি নিউক্লিয়াস, তার মধ্যে প্রোটন 17টা, নিউট্রন 18টা। এবার ইলেকট্রনীয় কক্ষগুলো দেখো, প্রথম কক্ষে 2টো, পরেরটাতে থাকছে 8টা, তারপরেরটায় 7টা। এবার ও কি করছে, ও কিন্তু সব মানে সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়েছে, এই বর্জিত ইলেকট্রনটাই মানে সোডিয়ামের বর্জিত ইলেকট্রনটাই ও কিন্তু গ্রহণ করছে। সোডিয়ামের বর্জিত একটি ইলেকট্রন নিল বা গ্রহণ করলো। তখন কি হবে, ওর যে এই সবচেয়ে বাইরের কক্ষে যে 7টা ইলেকট্রন ছিল ওই জায়গায় এখন কটা হয়ে যাবে দেখো, ওই জায়গায় 8টা হয়ে যাবে ইলেকট্রন, ঠিক আছে। 2 এখানে দেখো প্রোটন সংখ্যা 17ই থাকছে, নিউট্রন সংখ্যা 18ই থাকছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে যাকে কোন কক্ষে কতগুলো, 2, 8টা, 8টা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে গেল। 17 + 1
একটা নিলে 18টা হয়ে গেল। তাহলে এখানে ঋণাত্মক চার্জযুক্ত মানে যে আধানযুক্ত কণা, ঋণাত্মক আধানযুক্ত যে কণা, তার সংখ্যার আধিক্য হয়ে গেল, ইলেকট্রনের আধিক্য হয়ে গেল। অতএব আমরা বলছি এটা কিন্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়লো, অর্থাৎ Cl মাইনাস আয়ন হয়ে পড়লো, যেটাকে আমরা বলছি একটা অ্যানায়ন। হ্যাঁ, এটা ক্লোরাইড একটা অ্যানায়ন। এইবার কি হবে, এই Na+ আয়ন এবং এই Cl মাইনাস আয়ন দুজনে মিলে কি করবে, যেরকম দুটো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, সেরকম দুটো বিপরীত তড়িৎগ্রস্ত কণাও কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে কি হবে, Na+ এবং Cl মাইনাস আয়নের যে আকর্ষণ বলটা, বিপরীত আধানযুক্ত কণার আকর্ষণ বলটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। এই স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা দুটো যুক্ত হয়ে তৈরি করে ফেলবে হচ্ছে তোমার কি NaCl। ঠিক আছে, Na+ আর Cl মাইনাস এই দুটো বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন, এটা ক্যাটায়ন আর অ্যানায়ন, এরা স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা তৈরি করে ফেলবে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড। এরকম একটা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু অসংখ্য Na+ আয়ন এবং অসংখ্য Cl মাইনাস আয়ন উপস্থিত থাকে। তবে একটা জিনিস মনে রাখবে যে যতগুলো Na+ আয়ন সোডিয়াম ক্লোরাইডে থাকবে, ঠিক ততগুলোই কিন্তু Cl মাইনাস আয়ন ওই এর মধ্যে, কেলাসটার মধ্যে থাকবে। আমরা দেখেছি এটাকে কেলাস আকার পদার্থ বলছি, নির্দিষ্ট জ্যামিতিক আকার একটা পায়। এবার এই কেলাস আকার গঠনটা কীরকম হবে সেটা দেখার জন্য আমরা একটুখানি মানে কীভাবে থাকবে ওরা, এটা একটুখানি আমরা একটু দেখি। দেখো, এইরকম একটা ঘনকের আকৃতি বিশিষ্ট জিনিসটা হবে। এখানে আমরা এই ছোট্ট ছোট্ট যে লাল বলের মতো যেগুলো দেখিয়েছি, এগুলো Na+ আয়নকে প্রকাশ করছে। আর যেগুলো হচ্ছে তোমার এইদিকে নীল নীল রঙের যেগুলো বড় বড় বল, এগুলো Cl মাইনাস আয়নকে প্রকাশ করছে। আমরা যদি একটু দেখি, এটা পুরোটা একটা ঘনকের মতো আকৃতি বিশিষ্ট হচ্ছে কেলাসাকার পদার্থটা। এরকম অনেকগুলো Na+ এবং Cl মাইনাস আয়ন এর মধ্যে থাকবে। এইটুকু এঁকেছি মানে জিনিসটা এইটুকুই নয়, এরপর আরও, এটা শুধু আমি একটা অংশ দেখিয়েছি, এরপর আরও কিন্তু এর কন্টিনিউয়েশন রয়েছে। আচ্ছা, এইবার কিন্তু যতগুলো Na+ আয়ন থাকবে ততগুলোই Cl মাইনাস আয়ন থাকবে। এবার একটা জিনিস এখানে দেখতে হবে যে এই একটা Na+ আয়ন কিন্তু ওর চারপাশে 6টা Cl মাইনাস আয়ন দ্বারা বেষ্টিত থাকে। আবার একটা Cl মাইনাস আয়ন তার চারপাশে কিন্তু 6টা Na+ আয়ন দ্বারা এইভাবে বেষ্টিত থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এখানে একটা ছবি দেওয়া হলো, এই ছবিটা কিন্তু আমরা শুধু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। এই ক্যাটায়ন আর অ্যানায়নের অস্তিত্ব যে শুধু সোডিয়াম ক্লোরাইডেই থাকবে তা নয়, বেশ কিছু ধরনের যৌগে কিন্তু এই ধরনের ক্যাটায়ন এবং অ্যানায়নের অস্তিত্ব পাওয়া যায়। যে যৌগগুলোতে এই ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি হয় সেইগুলোকে আমরা বলছি আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, এইবার এই যৌগগুলো মূলত দেখা যায় যে ধাতু আর অধাতু দিয়ে তৈরি হয়। একটা দুরকম জিনিস থাকবে, একটা ধাতু থাকবে, অধাতু থাকবে। যেমন এখানে সোডিয়াম কিন্তু ধাতু, ঠিক আছে, সে ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, একটা ইলেকট্রন সে ছেড়েছিল। আর ক্লোরিনটা ছিল কিন্তু অধাতু, সে সোডিয়ামের বর্জিত ইলেকট্রনটাকে গ্রহণ করেছিল, দিয়ে সে এইভাবে Cl মাইনাস আয়ন তৈরি করেছিল। তাহলে মূলত কিন্তু ধাতু আর অধাতু দিয়ে তৈরি যৌগগুলো যদি ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি হয়, তখন আমরা সেইগুলোকে বলবো হচ্ছে আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। এবার এই আয়নীয় যৌগগুলোর একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কিন্তু জলে দ্রাব্য হয়, জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, এই জন্য বললাম সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়। একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এগুলো সব হচ্ছে আয়নীয় যৌগ। আমি দেখছি কি করে আয়ন দিয়ে তৈরি হয়। এরা সবাই কিন্তু জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণটা এরা তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহনে সক্ষম হয়। আচ্ছা, এবার আমাদের এইখানে দুটো আমাকে কিন্তু মেন একদম বিষয় আমাকে মনে গেঁথে নিতে হবে। এক নম্বর হচ্ছে যে এই যে এখানে আমি বলে দিব যে আয়নীয় যৌগ মানে আয়নিক কম্পাউন্ড, এইগুলোতে অণুর অস্তিত্ব নেই। মানে আমি একটা NaCl অণু বলতে এখানে কিন্তু কিছু বুঝছি না। আমাকে এইখানে বুঝতে হবে যে সোডিয়াম ক্লোরাইড যৌগটা হচ্ছে আসলে অসংখ্য ক্যাটায়ন আর অ্যানায়ন নিয়ে তৈরি। এখানে একটা সোডিয়াম ক্লোরাইড অণু বলে কিছু হয় না। আমি তোমাদের যে নুনের একটা দানা যে দেখাচ্ছিলাম, এর মানে কিন্তু এই দানাটার মধ্যে অসংখ্য এরকম Na+ এবং Cl মাইনাস আয়ন উপস্থিত রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অণু কিন্তু এটা কখনোই নয়।
এটা কি মাথায় গেঁথে নিতে হবে একদম। তাহলে আয়নীয় যৌগগুলোতে অণুর কোনো অস্তিত্ব নেই, পুরোটাই কিন্তু অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন নিয়ে গঠিত। এবার আমাকে আর একটা জিনিস গেঁথে নিতে হবে মাথায়, সেটা হচ্ছে যে ক্যাটায়নের থাকবে কি পজিটিভ চার্জ আর অ্যানায়নের থাকবে নেগেটিভ চার্জ। এবার ক্যাটায়নের জন্য যতখানি পজিটিভ চার্জ থাকবে, অ্যানায়নের জন্য ঠিক ততখানি নেগেটিভ চার্জ থাকবে। মানে ক্যাটায়নের পজিটিভ চার্জ এবং অ্যানায়নের নেগেটিভ চার্জ দুটো কিন্তু সমান হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, সমান চার্জের মানে ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জ যদি তোমার সমান হয়ে যায়, পরস্পর সমান হয়, তখন কি হবে, দুটো চার্জের যে যোগফল, তাহলে সেইটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে অ্যাজ আ হোল এই পুরো সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটার মধ্যে কিন্তু কোনো বাড়তি আধান থাকবে না। যতখানি আমার সোডিয়ামের জন্য পজিটিভ চার্জ আছে, ততখানি ক্লোরাইডের জন্য নেগেটিভ চার্জ। ফলে কি হচ্ছে, দুটো চার্জ কিন্তু ব্যালেন্স করে গেছে, দু প্রকার চার্জের যোগফল হচ্ছে 0। এবার আমরা কতগুলো এরকম যৌগের নাম, ক্যাটায়ন অ্যানায়ন কি তাদের মানে কোন ক্যাটায়ন আর কোন অ্যানায়ন সেই যৌগে উপস্থিত, সেইটা তাদের চার্জ, মোট চার্জ আমাদের 0 হতেই হবে, কারণ আগেই বলেছি ক্যাটায়নের জন্য যতখানি পজিটিভ চার্জ, অ্যানায়নের ঠিক ততখানি নেগেটিভ চার্জ আমাকে থাকতে হবে। আর দেখাবো মোট চার্জ কীভাবে 0 হলো, যৌগের সংকেত। আমরা এই যৌগগুলোর সংকেত আমরা একটু দেখব। এরা প্রত্যেকে হচ্ছে আয়নীয় যৌগ। আমরা প্রথমে চলে আসি, দেখো পটাশিয়াম ক্লোরাইড। এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি ক্যাটায়নের কথা ধরি, সেটা হচ্ছে K+, এটা আমাকে মনে রাখতে হবে, পটাশিয়াম ক্যাটায়ন। আচ্ছা ক্লোরাইডের, আচ্ছা পটাশিয়াম ক্লোরাইড। এবার অ্যানায়নটা কি হবে, ক্লোরাইড Cl-। এই দুটো ক্যাটায়ন হলো, অ্যানায়ন হলো। এবার মোট চার্জ 0 হতে কি চাই, দেখো মোট চার্জ 0 হচ্ছে এই একটা K+-এর জন্য +1 চার্জ, একটা Cl- জন্য -1 চার্জ। তাহলে কি করতে হবে আমাকে, তাহলে এখানে মনে রাখতে অসংখ্য কিন্তু এখানে তোমার K+ এবং Cl- নিয়ে পটাশিয়াম ক্লোরাইডটা গঠিত হবে, কিন্তু প্রত্যেক K+ আয়নের জন্য, প্রত্যেকটা K+ আয়নের জন্য আমাকে কি করতে হবে না, একটি করে Cl- আয়ন কিন্তু আমার লাগবে, তবেই কিনা তার মোট চার্জটা কিন্তু হয়ে যাবে হচ্ছে 0। দেখো +1 আর -1, তাহলে প্রত্যেক K+-এর জন্য, তাহলে একটা K+-এর জন্য চার্জ হচ্ছে কত, +1, আর একটা Cl- জন্য চার্জ হচ্ছে কত, -1। তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে, 0। তাহলে এই আমি দেখিয়ে দিলাম যে KCl-এ মোট চার্জটা কিন্তু হয়ে যাচ্ছে 0। তাহলে সংকেত এবার কী হবে, দেখো কতগুলো K+ আর কতগুলো Cl-, একটা K+-এর জন্য একটা Cl-, তাহলে এর সংকেত হবে যৌগের KCl। ঠিক আছে, এইটা হবে যৌগটার সংকেত। এবার আমরা চলে আসছি পরেরটা, দেখো সোডিয়াম ফ্লুওরাইড। কোন ক্যাটায়ন আছে, Na+, ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুওরাইড, তাহলে F-। এখানেও দেখো এটার +1, এটার -1, তাহলে এখানেও কিন্তু আমার লাগবে কি, মোট চার্জ 0 হতে চাই, প্রত্যেক Na+-এর জন্য লাগবে একটি F- আয়ন। তাহলে আমার চার্জ কী করে 0 হচ্ছে, +1 Na+-এর জন্য, আর ওদিকে যোগ করব কত, একটা F- জন্য -1, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে সংকেত হয়ে যাচ্ছে কি, একটা Na+-এর জন্য একটা F-, তাহলে এখানেও কিন্তু যৌগটার সংকেত হয়ে যাবে তোমার NaF। ঠিক আছে, সোডিয়াম ফ্লুওরাইড হলো, এটা গেল সোডিয়াম ফ্লুওরাইড। আচ্ছা এবার ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডটা একটু দেখি। ক্যালসিয়াম অক্সাইডের ক্যাটায়ন থাকবে Ca2+। আচ্ছা অক্সাইডের অ্যানায়ন থাকবে O2, সরি এটা আমি নিচে লিখে ফেললাম, O2-। ঠিক আছে, O2-। তাহলে এইবারে আমাকে দেখতে হবে যে এইখানে আমার +2 আছে Ca2+-এর জন্য, আর অক্সাইডের জন্য হচ্ছে O2-। তাহলে এখানেও কিন্তু আমার একটা Ca2+-এর জন্য একটা O2- দিলেই হবে। তাহলে প্রত্যেক Ca2+-এর জন্য আমার লাগছে হচ্ছে একটি O2- আয়ন। তাহলে এখানে মোট চার্জ 0 হলো কি, একটা Ca2+-এর জন্য হচ্ছে তোমার +2,
প্লাস একটা ও টু মাইনাসের জন্য হচ্ছে -2, তাহলে দুটো যোগ করে হয়ে যাচ্ছে